মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপারে 76 পেজের মানে তোমাদের 76 পেজের ভৌতবিজ্ঞানের যে সমস্ত শর্ট প্রশ্নগুলি রয়েছে 1 নম্বরের সমস্ত ছোট প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, সাথে উত্তরগুলি ডিটেলসে তোমাদের বলে দেব। ঠিক আছে, কাজেই যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে অবশ্যই এই ভিডিওটি দেখতে থাকো। তো দেখো 76 পেজের একেবারেই ভৌতবিজ্ঞানের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় থেকে রয়েছে। ঠিক আছে, তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা টেস্ট পেপারটি খুলে নাও, কারণ খুলে সেখানে সঠিক উত্তরগুলি দাগ দিয়ে নাও, কারণ তোমাদের এবিটিতে যে অ্যান্সারগুলি রয়েছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অ্যান্সার কিন্তু ভুল আছে, সুতরাং একটু বুঝে শুনে করে নাও। তো এক্ষেত্রে দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে 1.1 বলা হচ্ছে যে নিচের কোন জ্বালানিটি সবচেয়ে কম পরিবেশ দূষণ ঘটায়। প্রথম আছে ডিজেল, তারপর আছে কয়লা, তারপর আছে কেরোসিন, তারপর আছে প্রাকৃতিক গ্যাস। ঠিক আছে, তো এক্ষেত্রে কোনটা হবে? তো দেখো আমরা জানি যে আমাদের ডিজেল পরিবেশ দূষণ ঘটায়, ডিজেল হবে না। কয়লাও পরিবেশ দূষণ ঘটায়, ঠিক আছে, কয়লাও হবে না। কেরোসিনও পরিবেশ দূষণ ঘটায়, কেরোসিন হবে না। এবার প্রাকৃতিক গ্যাস যে পরিবেশ দূষণ ঘটায় না এমন না, কিছুটা হলেও ঘটায়, তবে খুবই সামান্য। সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে প্রাকৃতিক গ্যাস। 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে বয়েলের সূত্রানুসারে পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি কি হবে। 4টি অপশন আছে: সরল রেখা, বৃত্ত, সমপরাবৃত্ত, অধিবৃত্ত। এবার কোনটা সঠিক উত্তর হবে? তো দেখো বয়েলের সূত্রতে আমরা জানি কি হয় না, ভি ভ্যারিস 1/p, মানে কি আয়তন চাপের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। এবার যদি আমরা গ্রাফটাকে দেখি ভালোভাবে, তো দেখো এটা আমি গ্রাফটা করছি, এইটা হচ্ছে পি অক্ষ, এদিকটা হচ্ছে ভি। এইবার যেহেতু আমাদের কি ভি এবং পি মানে আয়তন এবং চাপ পরস্পর ব্যস্তানুপাতিক, অর্থাৎ যদি ভি বাড়ে তাহলে পি কমবে, আবার পি বাড়লে পি যদি কমে ভি বাড়বে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো এই পি বনাম ভি লেখচিত্রটা কিরকম আসবে আমাদের, ঠিক এরকম টাইপের আসবে। তার মানে কি, যদি ভালোভাবে লক্ষ্য করো, মনে করো আমি এই পজিশনে আছি, মানে আয়তন এই পজিশনে আছে, সেক্ষেত্রে দেখো জাস্ট আয়তন এইখান থেকে মাত্র এইটুকু এসছে, তাতে চাপ কতটা আছে, এতটা আছে। যত আমি বাঁ দিক থেকে ডান দিকে সরে যাচ্ছি, ধরো এই দিকে সরে আসছি, ঠিক আছে, আমি এই দিকে সরে যাচ্ছি, তো এদিকে যখন আমি এই জায়গাতে এসেছি তখন দেখো চাপটা কতটা কমে গেছে, জাস্ট এইটুকু। আমি মাত্র ওপর দিকে দেখো, আমি মাত্র এইটুকু গেলাম, তাহলে দেখো আয়তন প্রথম থেকে এতটা বাড়লো, আয়তন এতটা বাড়লো, কিন্তু চাপটা জাস্ট এইটুকু হলো, মানে চাপটা কমে গেল। সুতরাং এই দুটো পরস্পর ব্যস্তানুপাতিক। তাহলে বয়েলের যে সূত্রে আমরা পি বনাম ভি লেখচিত্র পেলাম সেটা কিরকম দাঁড়ালো, সমপরাবৃত্ত। এই যে এইটা কি, এটা হচ্ছে সমপরাবৃত্ত। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটা হবে আমাদের সমপরাবৃত্ত, যেটা হচ্ছে অপশন সিতে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে একটা গ্যাসের, আচ্ছা দেখা যাক, তারপর একটা গ্যাসের 77 পেজে চলে আসো। একটা গ্যাসের বাষ্প ঘনত্ব 16, এসটিপিতে গ্যাসটির 22.4 লিটারের ভর কত। দেখো এক্ষেত্রে আমাদের যেহেতু বাষ্প ঘনত্ব মানে আমাদেরকে ডিটা বলে দেওয়া হয়েছে কত, ডিটা হচ্ছে 16। ঠিক আছে, আমাদেরকে ভর বের করতে হবে। তাহলে এম ইকুয়াল টু 2ডি আমরা সূত্র এক্ষেত্রে জানি। তাহলে এম ইকুয়াল টু যদি 2ডি হয় তাহলে এম ইকুয়াল টু কি হবে, 2 গণিত 16 মানে হচ্ছে 32 গ্রাম। ঠিক আছে, এবার এখানে প্রশ্ন বলেছে 22.4 লিটারের ভর। তো মনে রাখবে যে 22 পয়েন্ট মানে প্রমাণ চাপ এবং আয়তন মানে এসটিপি আছে, তাহলে 22.4 লিটারে তোমার ওই যে গ্যাস সেটা সবসময় তার নিজস্ব ভরটাই হয়, মানে এখানে 32 গ্রামই তোমার উত্তর হবে। যদি এখানে বলতো যে 44.8 লিটারের কত হবে, তাহলে কিন্তু এটা ডবল হয়ে যেত, মানে তোমার 64 হয়ে যেত। যদি বলতো 11.2 লিটারের কত হবে, তাহলে কিন্তু হাফ হয়ে যেত, মানে 16 গ্রাম হয়ে যেত। সুতরাং মনে রাখবে যে 22.4 লিটারের সবসময় নিজের ভরটাই হবে, সুতরাং এখানে উত্তর হবে 32 গ্রাম। আচ্ছা, এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে 1.4। ঠিক আছে, তাহলে আগের উত্তরটা হচ্ছে, এর উত্তরটা 32 গ্রাম। এরপর হচ্ছে চারের প্রশ্নটি, তাপ সঞ্চালনের কোন প্রক্রিয়াতে মাধ্যমের কণাগুলি স্থানচ্যুতি ঘটে। মানে ধরো এখান থেকে একটা তুমি লোহার রড বা কিছু নিয়েছো, ঠিক আছে, যে এখান থেকে তুমি ধরো আগুনে আছে, এটা আগুনে আছে, এবার এটা গরম হয়ে হয়ে কি হবে, এটা এদিকে তাপটা যাবে, তাই তো। এবার বলছে এর মধ্যে যে কণাগুলো, যে কণা দ্বারা এটা তৈরি সেটা স্থানচ্যুত ঘটবে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। দেখো আমরা জানি যে যখন তাপ দেওয়া হয় তখন কঠিনের তো প্রসারণ হয়, তার মানে কণাগুলো স্থানচ্যুত হয়। প্রসারণ হয় মানেই তোমার স্থানচ্যুত হয়। এবং যে প্রসারণটা হচ্ছে সেটা তাপের কোন পদ্ধতির জন্য, সেটা হচ্ছে তোমার পরিবহন পদ্ধতির জন্য। ঠিক আছে, পরিবহন পদ্ধতির জন্য। এবার হচ্ছে 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে আলোর কোন ধর্মের জন্য দিনের বেলায় আকাশকে নীল দেখায়। ঠিক আছে, তো দিনের বেলায় আকাশকে নীল দেখায় কোন ধর্মের জন্য, আমরা প্রত্যেকে জানি সেটা হচ্ছে আলোর বিক্ষেপণ। আলোর বিক্ষেপণের জন্য ঠিক আছে, যে দিনের বেলা আকাশকে নীল দেখায়, আলোটা চারিদিকে ছড়িয়ে যায়। আচ্ছা,
এরপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন, সবুজ কাঁচের মধ্য দিয়ে লাল ফুলকে দেখলে তা কোন বর্ণের দেখাবে? তো এই ক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি যে এটা সঠিক উত্তর কি হতে পারে, না লাল ফুলকে সবুজের মধ্যে দেখলে কি রং দেখায়? কালো, সব সময় কালো দেখায়। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, এটা একটু বোঝার আছে। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রায় দ্বিগুণ করা হলে নির্দিষ্ট সময়ে উৎপন্ন তাপ কি হবে? ধরো আমরা যেটা জানি যে জুলের সূত্র থেকে H=IR² RT, এটা আমরা জানি। তাহলে ধরো প্রথম ক্ষেত্রে তাপটা আছে I² RT জুলের সূত্র অনুযায়ী। এবার বলেছে যদি প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হয়, মানে আইটাকে যদি আমরা 2I করে দিই, তাহলে যে উৎপন্ন তাপ সেটা কত হবে? এবার দেখো H= আমরা লিখবো, আয়ের জায়গায় কত লিখবো? 2I তার হোল স্কোয়ার RT, ঠিক আছে, 2I তার হোল স্কোয়ার RT। এবার এটা আমরা লিখতে পারি ইকুয়াল টু 2 এর স্কোয়ার মানে 4, I এর স্কোয়ার মানে I² RT। এবার ভালো করে প্রথম সমীকরণটা এবং দ্বিতীয় সমীকরণটা লক্ষ্য করো। প্রথম সমীকরণে ছিল H=I² RT, দ্বিতীয় সমীকরণ আছে H=4I² RT। তাহলে প্রথমের সাথে কত গুণ হয়েছে? প্রথমের সাথে হচ্ছে 4 গুণ হয়েছে, সুতরাং এটা সঠিক উত্তর হবে 4 গুণ, যেটা রয়েছে তোমাদের অপশন সিতে, অপশন সি। আচ্ছা, এরপর হচ্ছে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে বিভব প্রভেদ পরিমাপের যন্ত্র হলো, মানে ভোল্টেজ পরিমাপ করা হয়। এটা সচরাচর কোনো দোকানে দেখা থাকবে যেখানে কোনো ইলেকট্রনিক্সে কাজ করা হয়, ভোল্টেজ পরিমাপ করা হয়, মানে বিভব প্রভেদ যেটাকে বলা হচ্ছে, সেটা কোন যন্ত্রের সাহায্যে? তো সঠিক উত্তর হচ্ছে তোমাদের এক্ষেত্রে ভোল্টামিটার, ঠিক আছে, ভোল্টামিটার। এই গ্যালভানোমিটার অনেকে দেখে থাকবে, ঠিক আছে, তো ভোল্টামিটার না, এটা ভোল্টমিটার, ঠিক আছে, ভোল্টমিটার। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের বলা হচ্ছে যে 9 প্রশ্নটি, নিচের কোনটি তেজস্ক্রিয়তা পরিমাপের একক? তো তেজস্ক্রিয় পরিমাপের একক প্রত্যেকে জানো, অপশন সি হবে এক্ষেত্রে ব্যাকারেল, ঠিক আছে। হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক, কুলম্ব তো তোমরা জানো, ঠিক আছে, অ্যাংস্ট্রম তোমরা জানো, এটা প্রত্যেকে জানো, এগুলো দৈর্ঘ্য পরিমাপের একক। হ্যাঁ, এটা একক তোমাদের আধানের একক, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে এক্ষেত্রে ব্যাকারেল। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে নিচের কোনটি সন্ধিগত মৌল? 4টি অপশন আছে, ঠিক আছে, 4টি অপশন কি কি আছে একটু দেখে নিই। তো প্রথম আছে পটাশিয়াম, ক্লোরিন, আর্গন, তারপর আছে ফেরাস, এভি। দেখো সন্ধিগত মৌল কোনগুলো? সন্ধিগত মৌল এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে তোমাদের লোহা একটা সন্ধিগত মৌল, মানে ফেরাস, এফি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি তড়িৎযোজী? দেখো এক্ষেত্রে 4টে আছে অপশন, তো কোনটা তড়িৎযোজী হবে? প্রথমেরটা আছে H2O, SO2, NO2, K2O। দেখো তড়িৎযোজী সবগুলো যদি তোমরা ভেঙে দেখতে চাও তাও হবে, তাছাড়া একটা শর্ট জিনিস তোমরা মনে রাখবে, তড়িৎযোজীর ক্ষেত্রে একটা ধাতু থাকবেই, একটা ধাতু। দেখো প্রথম ক্ষেত্রে H2RO, দেখো হাইড্রোজেনের গ্যাস, ও গ্যাস, দুটোই গ্যাস, সুতরাং এটা হবে না। দ্বিতীয় ক্ষেত্রে S এবং O2, সালফার এবং O2 দুটোই গ্যাস, ঠিক আছে। আচ্ছা, N আর O2 মানে নাইট্রোজেন এবং অক্সিজেন দুটোই গ্যাস, কিন্তু চতুর্থ ক্ষেত্রে দেখো K2 পটাশিয়াম ধাতু এবং ও একটা গ্যাস। এই যে ধাতু রয়েছে, আর ধাতু সবসময় আমরা জানি প্লাস চার্জ হয়, এবং প্লাসের সাথে যেটা যুক্ত থাকবে সেটা মাইনাস চার্জ হবে, মানে প্লাস মাইনাস, সুতরাং এটা একটা তড়িৎযোজী যৌগ হবে। কোনটা হবে? K2O। আচ্ছা, এরপর হচ্ছে 12টা বলছে গ্যালভানাইজেশন প্রক্রিয়াতে লোহার ওপর কিসের প্রলেপ দেওয়া হয়? না, এটা আমরা প্রত্যেকে জানি, 4টে অপশন এক্ষেত্রে রয়েছে। তো প্রথম আছে Zn মানে জিঙ্ক, তারপর হচ্ছে Pt মানে প্ল্যাটিনাম, হ্যাঁ, তারপরে Ag সিলভার, এবং তারপরে Sn মানে টিন। তো সঠিক উত্তর হয় আমরা জানি যে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। আচ্ছা, এরপর বলছে যে NH3 গ্যাসকে শুষ্ক করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? অ্যামোনিয়াকে শুষ্ক করার জন্য আমরা কি ব্যবহার করে থাকি? তো অ্যামোনিয়াকে শুষ্ক করার জন্য আমরা যেটি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে পরাচুন, ঠিক আছে, মানে CaO, ঠিক আছে, CaO ব্যবহার করে থাকি। 14 নম্বর প্রশ্ন, বক্সাইট কোন ধাতুর আকরিক? 4টি অপশন আছে, মানে কোন ধাতুর আকরিক বক্সাইট? এক্ষেত্রে অপশন বি, অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট। 15 নম্বর প্রশ্ন, মিথেন যৌগ HCH বন্ধন কোণের মান কত? আমরা দেখেছি যে HCH এই বন্ধন কোণের মান কত হয়? না, 109 ডিগ্রি 28 মিনিট হয়, ঠিক আছে, কিন্তু অপশানে দেখো 28 মিনিটে দেওয়া নেই, কিন্তু 109 ডিগ্রিটা আছে, সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর 109 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের গ্রুপ বি এর এক কথায় উত্তর থাকে, সত্য মিথ্যে থাকে, সব মিলিয়ে মিশিয়ে থাকে। তো এক্ষেত্রে 21টা প্রশ্ন আছে, 21টা প্রশ্নের আমি উত্তরগুলো একের পর এক বলে যাচ্ছি। তো প্রথম যে প্রশ্নটি আছে যে বায়ুমণ্ডলের, প্রথম প্রশ্ন আছে যে বায়ুমণ্ডলে কোন স্তরে ভ্যান অ্যালেন বিক্রিয়া বলয় দেখা যায়? তো ভ্যান অ্যালেন বিক্রিয়া বলয় দেখা যায়, তোমাদের মনে রাখবে ম্যাগনেটোস্ফিয়ারে, ঠিক আছে, ম্যাগনেটোস্ফিয়ারে ভ্যান অ্যালেন বলয় বিক্রিয়াটা দেখা যায়, ম্যাগনেটোস্ফিয়ার। আচ্ছা,
এরপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন, ওজোন মণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? তো সঠিক উত্তর হচ্ছে ডবসন। ডবসন এককে মাপা হয়। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান একক সহ লেখো। দেখো সিজিএস পদ্ধতিতে কিন্তু 8 পয়েন্ট কত হয়, দেখো 8.314 ইন্টু 10⁻7। এবার একক সহ লিখতে বলেছে, তাহলে এককটা হয় আর্গ পার মোল পার কেলভিন। ঠিক আছে, আর্গ পার মোল পার কেলভিন, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে মান আর এর। আচ্ছা, এরপর হচ্ছে তার সাথে অথবা দিয়ে প্রশ্ন আছে, এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান কত? দেখো এসআই পদ্ধতিতে আর সিজিএস পদ্ধতিতে দুটোই কিন্তু তোমরা ভালোভাবে করে রাখবে। এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান হয় 0.01325 নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, 0.101325 নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে প্রমাণ চাপের মান। 4 নম্বর প্রশ্ন, একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি হলে উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে আয়তন কত হবে? তো এক্ষেত্রে দেখো আয়তনটা প্রাথমিক আয়তনের অর্ধেক হয়ে যাবে, কারণ আমরা জানি যে ভি ভ্যারিস 1/p। ঠিক আছে, সুতরাং আয়তন যদি তুমি দ্বিগুণ করে যাও তাহলে ক্ষেত্রে তুমি চাপ দ্বিগুণ করে দাও, তাহলে আয়তনটা আগের থেকে অর্ধেক হয়ে যাবে। তুমি এটা এখানে সূত্রতে বসিয়েও দেখতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে 5 নম্বর প্রশ্ন, গামার এবং গামায়ে যথাক্রমে তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্ক, এদের মধ্যে কোনটির মান বেশি? তো এদের ক্ষেত্রে কোন মানটি বেশি হবে? এদের ক্ষেত্রে প্রকৃত প্রসারণ গুণাঙ্কর মান বেশি হবে, কারণ প্রকৃত প্রসারণ সমান আমরা কি জানি, প্রকৃত প্রসারণ মানে হচ্ছে তোমার মানে গামা এ যেটা বলা হচ্ছে। তো প্রকৃত প্রসারণ মানে কি, তোমার পাত্রের প্রসারণ প্লাস হচ্ছে তোমার তরলের প্রসারণ। ঠিক আছে, দুটো প্রসারণই তোমাদের হয়, দুটো প্রসারণের যোগফল হয়। ঠিক আছে, আর আপাত প্রসারণ হচ্ছে তরলের নিজের প্রসারণ। সুতরাং কোনটা বেশি হবে? প্রকৃত প্রসারণ বেশি হবে। আচ্ছা, এরপর হচ্ছে ওর সাথে অথবা দিয়ে একটা প্রশ্ন আছে যে কঠিন পদার্থে তিন রকম প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। তো 3 প্রকার যে প্রসারণ গুণাঙ্ক যাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই, এটা ইকুয়াল টু গামা বাই 3। ঠিক আছে, এটা ছিল সম্পর্ক। আচ্ছা, এরপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন আলো থেকে দেওয়া হয়েছে, বলছে একটা অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য কত হয়? তো আমাদের দিয়েছে যেটা সেটা হচ্ছে আর, মানে বক্রতা ব্যাসার্ধ আর দিয়েছে 20 সেমি, আমাদেরকে বের করতে হবে ফোকাস দৈর্ঘ্য মানে এফটা। তো আর আর এফ এর মধ্যে আমরা একটা সম্পর্ক জানি, কি সম্পর্ক না, এফ ইকুয়াল টু আর বাই 2, তার মানে কিন্তু আর ইকুয়াল টু 2f। তাহলে এফ ইকুয়াল টু যদি আর বাই 2 হয়, তাহলে আমরা এফ ইকুয়াল টু লিখতে পারি আর এর জায়গায় 20, তাহলে 20/2 মানে কত, 10 সেমি। ঠিক আছে, সঠিক উত্তরটা হবে 10 সেমি। আচ্ছা, এরপর হচ্ছে 7 নম্বর প্রশ্ন, মায়োপিয়া জনিত ত্রুটি দূর করতে চশমায় কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? তো সঠিক উত্তর হবে অবতল অবতল লেন্স। ঠিক আছে, সঠিক উত্তর হবে অবতল লেন্স। আচ্ছা, 2.8 যে প্রশ্নটি রয়েছে, তড়িৎচালক বলের মাত্রিয় সংকেত কি? এই প্রশ্নের উত্তরটা আমি পাইনি, যদি কারোর জানা থাকে এই উত্তরটা কি হবে, অবশ্যই অতি অবশ্যই কমেন্টে লিখবে, মাস্ট। ঠিক আছে, এটা আমি পাইনি, সুতরাং তোমরা যদি পেয়ে থাকো কোথাও বা নিজে জানো, অবশ্যই একটু কমেন্টে বলে যাবে যে তড়িৎচালক বলের মাত্রিক সংকেতটা কি হয়। আচ্ছা, এরপর হচ্ছে সিএফএল, অ্যাকচুয়ালি আমি যেটা বানিয়েছি সেটা হচ্ছে একটু ডাউটের মধ্যে আছে, সেই জন্য ওটা আমি তোমাদের সামনে তুলে ধরছি না। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে অথবা দিয়ে ওর সাথে আছে সিএফএল, এর পুরো কথাটি কি? দেখো সিএফএল এর পুরো কথাটি হচ্ছে কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প। ঠিক আছে, কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প, এটা হচ্ছে সিএফএল এর পুরো নাম। আচ্ছা, এরপর হচ্ছে 2.9 বলা হচ্ছে কোশ্চেনটিতে ফিউজ তারকে মূল বর্তনীতে কিভাবে যুক্ত করা হয়? তো এটা মনে রাখবে, শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। ঠিক আছে, শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে জাপানের 10 নম্বর প্রশ্ন, জাপানের হিরোশিমা শহরে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেটাতে কোন ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটেছিল? তো এটা মনে রাখতে হবে যে সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। ঠিক আছে, বিভাজন, একটা থাকে সংযোজন, একটা থাকে নিউক্লিয় বিভাজন, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। আচ্ছা, এরপর হচ্ছে সত্য মিথ্যা 11 নম্বরটা বলা হচ্ছে যে ক্ষার ধাতুগুলির অক্সাইডগুলি তীব্র ক্ষারীয় প্রকৃতির, এটা একদমই ঠিক, ক্ষার ধাতুগুলির অক্সাইড তীব্র ক্ষারীয় প্রকৃতিরই হয়। ঠিক আছে, কোথায় পাবে এই লাইনটা? এটা পাবে তোমরা ভট্টাচার্য অ্যান্ড ব্রাদার্সের
যে অভিনব ভৌত বিজ্ঞান রয়েছে সেখানে স্পষ্ট লাইনতে একদম দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন বলছে পর্যায় সারণীর কোন শ্রেণীতে তিন প্রকারের ভৌত অবস্থায় মৌল পাওয়া যায়, মানে একদম তুমি হাতে পেতে পারো, ঠিক আছে। ভৌত অবস্থায় মানে সাধারণ অবস্থায় তুমি মৌলটাকে পেতে পারো, সেটা হচ্ছে 11 নম্বর শ্রেণীর যে মৌলগুলি রয়েছে, যেগুলো দেখবে আমাদের ধাতু ধরে, যেমন কপার, সোনা, সিলভার, এগুলো এগুলো প্রকৃতিতে ভৌত অবস্থায় পাওয়া যায়। আচ্ছা, 13 নম্বর প্রশ্ন বলছে হাইড্রোলিক যৌগটি সমযোজী নাকি তড়িৎযোজী, এটা সঠিক উত্তর হবে তড়িৎযোজী, ঠিক আছে, তড়িৎযোজী হবে সঠিক উত্তর। আচ্ছা, এরপর হচ্ছে 14 নম্বরে তোমাদের ম্যাচিং দেওয়া হয়েছে, একটা বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাতে হবে, ঠিক আছে। তো কিভাবে মেলাবো দেখো, প্রথম যেটা দিয়েছে সেটা হচ্ছে নেসলার বিকারক। তো নেসলার বিকারক কোনটাকে বলা হয়, এই যে K2HgI4, ঠিক আছে, এটা হচ্ছে নেসলার বিকারক। 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে ওয়েল অফ ভিট্রিয়াল, তাহলে ওয়েল অফ ভিট্রিয়াল কোনটাকে বলা হয়, H2SO4 কে বলা হয়, তাহলে 2 নম্বর হবে এটা উত্তর। 3 নম্বর হচ্ছে লোহার একটি খনিজ, তো লোহার একটি খনিজ হয়েছে কি না FeSO4, ঠিক আছে, না সরি FeS2 হবে লোহার একটা খনিজ। আর নাইট্রিক অ্যাসিড শনাক্তকরণে ব্যবহৃত হয় FeSO4, ঠিক আছে, FeSO4। 4টে ম্যাচিং হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে 2.15, এখানে বলছে 1 ফ্যারাড ইকুয়াল টু কত কুলম্ব, তো 1 ফ্যারাড ইকুয়াল টু হচ্ছে তোমার 96,500 কুলম্ব, ঠিক আছে, 96500 কুলম্ব, এটা মনে রাখবে। ওর সাথে অথবা দিয়ে প্রশ্ন রয়েছে যে একটা মৃদু তড়িৎ বিশ্লেষের উদাহরণ দাও। একটা মৃদু তড়িৎ বিশ্লেষণ হচ্ছে CH3CH, মানে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তারপর 2.16 দাঁতের চিকিৎসায় কোন ধাতু ব্যবহৃত হয়, দেখো কোন ধাতু সংকর ব্যবহৃত হয় বলা হচ্ছে, তো মনে রাখবে দাঁতের চিকিৎসায় AgHgর সংকর ধাতু হয়, ঠিক আছে, সিলভার এবং পারদের এর যে মিশ্রণ মানে সংকর ধাতু, সেটাকে দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে 2.17 অ্যালকাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত কি, তো অ্যালকাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত হয় CnH2n-2, এটা অ্যালকাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত, সাথে তোমরা অ্যালকেনেটাও পড়ে রাখবে। আচ্ছা, ওর সাথে একটা অথবা দিয়ে প্রশ্ন রয়েছে একটি সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকেনের উদাহরণ দাও, তো এটা সঠিক উত্তর হবে তোমাদের অ্যাসিটিলিন, ঠিক আছে, এটা হচ্ছে ক্ষুদ্র একটা অ্যাসিটিলিন উত্তর, ঠিক আছে, অ্যাসিটিলিন, এটা হচ্ছে অ্যাসিটিলিন, ওয়েট, এটা হচ্ছে অ্যাসিটিলিন, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসিটিলিন, তোমাদের সবচেয়ে ক্ষুদ্র অ্যালকেন। 18 নম্বর প্রশ্ন CH3CO CH2CH3 যৌগটির IUPAC নাম কি, তো এটা IUPAC আমরা লিখে নিই প্রথমে CH3CO, তারপর হচ্ছে CH2, তারপর CH3। এর IUPAC নেম করতে গেলে প্রথমে আমাদেরকে কার্বন কাউন্ট করতে হবে, একটা কার্বন, দেখো একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, চারটে কার্বন, তাহলে কি হয় মিথ ইথ প্রো বিউট, তাহলে এটা হচ্ছে বিউট। এবং সিও যদি থাকে তাহলে সেটা কি হয় কিটোন, কিটোনের কি যোগ হয় ওন, ঠিক আছে, কিটোনের ওন যোগ হয়, কিটোনের ওন। এবার দেখো সিওটা যদি কার্বন কাউন্ট করো উল্টো দিক থেকে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর, ঠিক আছে, তো এক্ষেত্রে কত নম্বর কার্বন এটা যুক্ত রয়েছে, 2 নম্বর কার্বনের সাথে যুক্ত হয়ে আছে, তাহলে এটাকে তুমি বিউটোন লিখতে পারো, ঠিক আছে, বিউটন, বা তুমি বিউটনও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপর হচ্ছে অথবা দিয়ে যেটা রয়েছে অন্য আইপিএসিও করা যাবে, মানে অন্য নামটাও দেওয়া যাবে, তবে বিউট 2 বা 3 এবং অথবা তুমি বিউটনও করতে পারো। এর প্রশ্নটা যেটা রয়েছে যে রেকটিফাইড স্পিরিট কি, এটা হচ্ছে তোমার যে 95.95% ইথানল, ঠিক আছে, এবং 4.4% 95.6% ইথানল আর 4.4% জলের যে মিশ্রণ, সেটাকে বলা হচ্ছে তোমার রেকটিফাইড স্পিরিট, ঠিক আছে, সেটাকে রেকটিফাইড স্পিরিট বলা হয়। তাহলে আজকের এই ভিডিওতে আমরা শর্ট প্রশ্নগুলি কমপ্লিট করে নিলাম 1 নম্বরের। এর পরবর্তী ভিডিওতে আমরা 2 নম্বরের প্রশ্নগুলি কমপ্লিট করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ অন্যান্য পেজগুলিও আমরা এইভাবে সমাধান নিয়ে আসবো। ধন্যবাদ সকলকে।